রাতের আকাশ ঘন অন্ধকারে ঢাকা। দূরের শহরের একটানা মৃদু বাতি আর ধূসর আলো ফাঁকে ফাঁকে ছায়া ফেলছে। রাস্তার ধারে দাঁড়ানো বাইকগুলো লাইট ঝলমল করছে। ইঞ্জিনের তাপে বাতাস কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। প্রেম নেওয়াজ হেলমেট ঠিক করে বসেছে তার বাইকে। তার পাশে দলমতের কিছু সদস্য। প্রস্তুত? তার দলের একজন জিজ্ঞেস করল। প্রেম শুধু মাথা নাড়ল, কোনো শব্দ নেই। প্রেমের ওপরের দিকে কালো লেদারের জ্যাকেট, কাঁধ এবং কোমরের চারপাশে প্যাডিং দিয়ে তৈরি। জ্যাকেটের পেছনে সূক্ষ্ম স্ট্রাইপ, যা বাইকের লাইটে ঝলমল করছে। নিচে পরা ডার্ক গ্রে বা ব্ল্যাক ফিটেড জিন্স। পায়ে মোটরসাইকেলের বুট, পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে রাখে যাতে ব্রেক বা স্ট্যান্ডের সময় তা নিরাপদ থাকে। হাতে কালো ফিটেড গ্লাভস। রেস শুরু হলো। রাতের নিঃশব্দতা ভাঙল বাইকের গর্জন দিয়ে। প্রেমের হাত পা চোখ সব কিছু এক ছন্দে। বাইক যেন তার অঙ্গ প্রত্যঙ্গের অংশ। চারপাশে অন্য দল। রাস্তায় বাঁক আসলো। প্রেম নিখুঁত কন্ট্রোলে বাইক নেভিগেট করলো। বাতাস কেটে যাচ্ছে, চুলগুলো হেলমেটের ভেতরেও উঠছে। প্রতিপক্ষ চেষ্টা করছে তাকে পেছনে ফেলার, কিন্তু প্রেমের চপলতা এবং অভিজ্ঞতা সবকিছু ছাপিয়ে গেছে। শেষ লম্বা সরাসরি পথ। প্রেম তীব্র গতি প্রতিটি রেসিং লাইন পার করে। ধুলো উড়ছে, কাদা ঝাপসা করছে, কিন্তু সে থামছে না। শেষ ফ্ল্যাগের কাছে পৌঁছাতেই প্রেম নেওয়াজ জিতল। রেসের শেষে বাইক থামিয়ে হেলমেট খুলল। সবাই গর্জে তাকে চিয়ার আপ করছে। দলের সবাই পানি, হুইস্কি, ড্রিঙ্কস নিয়ে তার দিকে ছুটে এলো, চিৎকার করে হাত তুলে চিয়ার করতে। দেখেছিস, আমরা জানতাম তুই পারবি প্রেম, কেউ একজন বলে উঠল। প্রেমের দলের লেডি বাইকারটার হাতে পানির বোতল। সে এগিয়ে দিতে যাবে, তখনই হেরে যাওয়া প্রতিপক্ষ বলে উঠল, হেরে গেছি তো কি হয়েছে এলিসা, তুমি আজকে রাতটা আমার সঙ্গে কাটিয়ে আমায় জিতিয়ে দাও না। এলিসার প্রেমের দিকে তাকালেও সে তাকালো না। সে বাইকের ওপর হেলমেটটা রেখে নিচে নেমে বলা নেই কওয়া নেই একের পর এক ঘুষি মারতে লাগলো ছেলেটিকে। ছেলেটি নিজেও বুঝতে পারেনি। সবাই এসে প্রেমের হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেও পারছে না। শেষে অঙ্কুর এসে অনেক কষ্টে প্রেমকে টেনে সাইডে নিয়ে যায়। প্রেম বলে উঠল, আরে স্যার, আমাকে একে তো হেরেছে, তার ওপর আমার দলের বাইকারকে নোংরা কথা বলেছে। ওকে রুমেই পাঠাবো, তবে বেডরুম না, হাসপাতালের রুম। ততক্ষণে ভিড় জমে গেছে। কেউ একজন চেঁচিয়ে বলে উঠল, আরে প্রেম, এই ছেলের শ্বাস চলছে না। অঙ্কুর সেই কথা শুনে প্রেমের দিকে তাকাতেই প্রেম ভাবলেশীনভাবে বলল, মাটি খুঁড়ে চাপা দিয়ে দে শালাকে। কাল রাতের ঘুম হলো না। প্রত্যুষের সঙ্গে কথা বলার পর আর একটুও চোখ জুড়ে ঘুমেরা এলো না। ভোরের দিকে ঘুম ভাঙল তৃষার। সে উঠে গিয়ে বারান্দায় দাঁড়াতেই এবার ডান পাশটায় চোখ গেল। ওই পাশটায় এত জঙ্গল কেন? লম্বা সব গাছের জন্য তো ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। তৃষার একটু হাঁটাহাঁটি করা দরকার। সে পানি খেয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। বাড়ির বাইরে যাবে কি যাবে না ভাবতে ভাবতেই চলেই গেল। কত বিঘা জমির ওপর এই নেওয়াজ কুঠির? আচ্ছা, প্রত্যুষের নামের শেষে তো দেওয়ান পদবী, তাহলে বাড়ির নাম নেওয়াজ কেন? অদ্ভুত তো ভীষণ। বাড়ির সামনে ঝর্ণা, ফল ফলাদির গাছের অভাব নেই। কি সুন্দর করে সাজানো গোছানো সব। তৃষা হাঁটতে হাঁটতে এগিয়ে গেল আরও সামনের দিকে। এখনও পুরোপুরি আলো ফোটেনি। তৃষা হাঁটতে হাঁটতে কখন যে জঙ্গলের দিকে পৌঁছে গেল। এদিকটায় আসার পর বুঝতে পারলো ফোনটা সে রুমে এসেছে। এমন অন্ধকার একটা হাতে বানানো বন, যাও সূর্যের আলো ছিল। এদিকটায় আসার পর সে অবশিষ্ট আলোগুলো অন্ধকারে বদলে গেল। জঙ্গলটা একটু সময় ফুরিয়ে গেল। একেবারে ছোট্ট একটা বন। শেষের দিকে আসতে চোখে পড়লো একটা দোতলা কাঠের বাড়ি। চারিদিকে কেমন ছিমছাম, মাঝে একটা বাড়ি। তৃষা আর এগোবে কিনা ভাবতে ভাবতে কানে একটা শব্দ এলো, মাটি খোঁড়ার শব্দ। এই অসময়ে কে মাটি খুঁড়ছে? সে এবার একটু ভয়ে অবশ্য পেল, কিন্তু ভ্রম ভেবে পাত্তা না দিয়ে আরও 2 কদম এগোতে একটা গুনগুন শব্দ এলো, আর পা মুহূর্তে থমকে গেল। জমাট বাঁধল। সে স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ গান গাইছে।
এই গানের সুরটা তার পরিচিত। গানের গলা আর স্পষ্ট হলো। শরীরের ডান পাশ দিয়ে বয়ে গেল একটা শিহরণ। কেউ গাইছে আর মাটি খুঁড়ছে, প্রেম আমার ও প্রেম আমার। তৃষা আরেকটু এগিয়ে যেতে হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তার মুখটা চেপে ধরলো। তৃষা তার হাতের দিকে তাকালো। কালো একটা হুডি পরা। তৃষা চিৎকার করার উপায় পাচ্ছে না। হঠাৎ লোকটা তার কানের কাছে এলো, ঘাড়ের কাছে মুখ রাখতেই বলল, কোন ভুলে তুমি শুলে বলো এই ফুলসজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? চোখে সূর্যের আলো পড়তে ঘুমটা তখন হালকা হয়ে আসে তৃষার। সে উঠে বসতেই দেখল 9টা বাজে। হায় আল্লাহ, প্রথম দিনে এত লেট। তৃষার স্পষ্ট মনে আছে ভোরের দিকে তার ঘুম ভেঙেছিল। তখন সে উঠে ওই জঙ্গলের দিকটায় যায়। হঠাৎ কেউ একজন তাকে পেছন থেকে চেপে ধরে। ব্যাস, তারপর কি হয়েছিল মনে নেই। তৃষা তখনও চোখে ঝাপসা দেখছে। উঠে বসতে একজন মহিলা নক করে রুমে ঢুকে বলল, আপা, আপনার কি ঘুম ভাঙছে? এই বাড়ির মানুষ সকালে এক লগে খাওয়ান খায়, আপনারে বড় ম্যাডাম ডাক পারে। তৃষা কাজের মহিলা জুনুর দিকে তাকে বলে, আসছি, জাস্ট 5 মিনিট আইসা। তৃষার মাথাটা এখনো ঘোরাচ্ছে। সে বারান্দায় গিয়ে ডান পাশে সেই জঙ্গলের দিকে তাকিয়ে জলদি ভেতরে ঢুকে পড়ল। স্বপ্ন নাকি সত্য কি দেখছে এখন নিজেরই মনে পড়ছে না। নাস্তার টেবিলে এসে বসতেই হেতিজা এসে বলল, শরীর অসুস্থ নাকি? না, তবে কেমন যেন একটা লাগছে। নাস্তা করে নাও, সব ঠিক হয়ে যাবে। তৃষা টেবিলে প্রত্যুষকে খুঁজল, অথচ পেল না। এখন মুখ ফুটে জিজ্ঞেস তো করতে পারে না হবু শাশুড়িকে, ও গো মা, শুনছেন আপনার ডাউনলোড করা ওই হ্যান্ডসামটা সকাল সকাল তার চাঁদ মুখখানার দর্শন না দিয়েই কেমনে গেল? প্রেমা এসে বসতে তৃষা বলল, আজ থেকে পড়ালেখা শুরু করতে হবে কিন্তু। সেই কথায় প্রেমার বিশেষ খুশি হতে পারল কিনা বলা দেয়। সে ফোন এনে গ্লাসের সঙ্গে হেলান দিয়ে ফোনটা রেখে কোরিয়ান ড্রামা ছাড়ল। তৃষা ভেতর ভেতর তা দেখে বলল, খাওয়ার টেবিলও ফোন এনে এই ড্রামা দেখা? তবু সে মুখে হাসি বজায় রেখে বলল, তো কি ড্রামা আজকাল দেখা হচ্ছে? লাভলি রানার নায়কটাকে আমার যা লাগে না। তবে যতই সুন্দর হোক না কেন, কই সে আর কই প্রেম ভাই। শেষের কথাটা একটু ধীরেই বলল প্রেমা। তৃষা তাতে বিশেষ পাত্তা দিল না। কিছুক্ষণের মধ্যেই নিচতলার ঘর থেকে সিদ্দিক নওয়াজ এসে টেবিলে বসতে হেতিজা তৃষার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তৃষা তখনও বুঝতে পারছেন না এই লোকের পদবি দেওয়ান না হয়ে নেওয়াজ কেন হয়েছে। সিদ্দিক একবার তার দিকে তাকিয়ে মোখলেসকে জিজ্ঞেস করলো, প্রেম কোথায়? আজকে শুক্রবার, সে কি ভুলে গেছে শুক্রবার যে সবাই একসঙ্গে মিলে খাবার খাই আমরা? আর এই হেতিজা প্রত্যুষ কোথায়? হেতিজা বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, বাবা, সে ভোরে বের হয়েছিল শুনলাম, রুমে আছে, ফ্রেশ হয়ে নিচে নামবে। যাও, কালুর বাপ প্রেমকে নিয়ে আসো। তৃষা ভুরুকুসকে সিদ্দিকের দিকে তাকিয়ে বলল, এমা, উনি এই বয়সে প্রেম ভালোবাসাকে ডেকে আনতে বলছে কেন? আচ্ছা, ডাকুক, ভালোবাসার তো বয়স হয় না। মোখলেস যাওয়ার জন্য দরজার সামনে যেতেই চোখ আটকে গেল এদিকটায় এগিয়ে আসা পুরুষটার দিকে। মোখলেসের মুখে হাসি ফুটল। সে বলল, আরে আপনার জন্য অপেক্ষা করতেছে সবাই। প্রেম একটা মুচকে হাসি নিয়ে বলল, চলো তাহলে, অনেক ক্ষুধা পেয়েছে। প্রেমের পরনে সাদা একটা প্যান্ট। আজকের গলায় কোনো লকেট নেই, কেবল হাতে একটা রোলেক্সের ঘড়ি। হালকা নীল রঙের শার্টে তাকে এই আকাশের মতোই অপূর্ব লাগছে। গায়ের রংটার সঙ্গে জামার রংটা যে কি দারুণ মানিয়েছে। সানগ্লাসটা চোখেই ছিল, ভেতরে যাওয়ার সময় খুলেছে। প্রেম ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তার গায়ের সেই রোজ ব্র্যান্ডেড পারফিউমের গন্ধটা ছাড়ায় তৃষা খাবারটা মাত্র মুখে তুলেছিল। ওমা প্রেমকে দেখতে পেয়ে নাক মুখে সেই খাবার নিমিষে উঠে গেল। প্রেমা তাকে পানি এগিয়ে দিবে নাকি প্রেমকে দেখবে নিজেই বুঝতে পারছে না, তবু পানি এগিয়ে দিল। তৃষার মাথা তখনও কাজ করছে না। সে তৃষাকে দেখো না দেখার একটা ভঙ্গিমা করে একেবারে তৃষার পাশের চেয়ারে বসে জুনুকে বলল, পাউরুটিগুলো মাখন দিয়ে টোস্ট করেছে তো? জি। আর স্ট্রবেরি এবং চকলেট? শোনো, সকাল সকাল এত গরম পড়েছে আজ, কোল্ড কফি দিবে সঙ্গে। আর কিছু? ডিম হাফ বয়েল, পুরো সিদ্ধ ডিম যেন না হয়। তৃষা নিজের নাস্তার দিকে তাকায়। সে সকাল সকাল পরোটার সঙ্গে চা আর সবজি খাচ্ছে।
ডিম ভাজিও আছে, আর প্রেমকে দেখো কি সব বড়লোকি খাবার খাচ্ছে। কিন্তু কথা সেটা নয়, তৃষা নেশা তো করেনি, তবে চোখের সামনে প্রেমকে কেন দেখছে? আর এই ছোকরাকে আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে না? কোথায় এসে পড়লো মাথার ব্যথাটা দ্বিগুণ হয়ে গেল। তৃষা হাবার মতো চায়ে চুমুক দিতে সিঁড়ি বেয়ে প্রত্যুষ নেমে আসে। কালো একটা ব্লেজার পরা, ভেতরে সাদা শার্ট, গলায় টাই, একেবারে খাঁটি জেন্টলম্যান যাকে বলে। তৃষার তো এবার মাথাটা ঘুরে যাওয়ার পালা। গায়ের পারফিউমটা মাথা হ্যাং করে দিচ্ছে। প্রত্যুষ মুচকি হেসে তৃষার পাশের সিটটায় বসল। তৃষার বামে প্রেম আর ডানে প্রত্যুষ। একজন একটু কম সুদর্শন হলে পারত না? শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, এই কেউ অ্যাম্বুলেন্সের খবর দে, নয়তো কিছু একটা করো। এইভাবে আর কতদিন অবিবাহিত হয়ে বাঁচব? যৌবন তো চলে যাচ্ছে সুপুরুষ দেখতে দেখতেই। সন্ধ্যার দিকে প্রেমাকে পড়াতে বসে তৃষা জানতে পারল আসলে এই বাড়ির ছেলে হচ্ছে প্রেম নেওয়াজ, আর প্রত্যুষ তো দেয়ান বাড়ির ছেলে। তবে এখানেই মানুষ হওয়া। তৃষা এখন কি করবে বুঝতে পারছে না। প্রত্যুষ আর সে এক বাড়িতে আছে, এই খুশিতে লঙ্গি ড্যান্স করবে, নাকি প্রেমের বাড়িতে তাকে থাকতে হবে এইভাবে ফাঁসির মঞ্চে ঝুলে থাকবে? এই প্রেম নেওয়াজের জন্য কোথাও শান্তি নেই। তৃষা প্রেমাকে ওদিকের জঙ্গলটা সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করল না। সেদে সেদে জিজ্ঞেস করাটা কেমন যেন হয়ে যাবে না? এত ছোট লোক নাকি সে? পড়া শেষ হতে তৃষা নিজের রুমের বারান্দায় গিয়ে আবার উকি ঝুঁকি মারল জঙ্গলটার দিকে। আচ্ছা, ওইখানে কে থাকে? আর সকাল সকাল প্রেম নেওয়াজ যেমন জামাই সেজে বাইরে থেকে এলো কেন? গেটের দিকে চোখ যেতে দেখলো প্রত্যুষ গাড়ি বের করে কোথাও একটা যাচ্ছে। ইস, একবার যদি তার দিকে তাকাতো। তৃষা মনে মনে গেয়ে উঠল। আমার দিকে চাইয়া দেখেন বয়স কত অল্প। সারা রাত জেগে আমরা করব অনেক গল্প। 2 লাইন গেয়ে তৃষা থেমে গেল। ভুরু কুঁচকে বলল, আব্বে শালা রাত জেগে গল্প কেন করব? করার মতো তো বহুত কাজ আছে। বংশ বিস্তার রেখে গল্প? 2 মাস ফকিরা কাজ কারবার। তৃষা ভালো করে সন্ধ্যা নামতে তিরিং বিরিং করে চোরের মতো সিঁড়ি দিয়ে নেমে গেল। আজ তো ওই জঙ্গলে যাবেই সে। ওইখানে কেমন ফাঁকা স্পেস আছে দেখে আসতে হবে না? নইলে পরের বার প্রত্যুষ জানেমানকে নিয়ে জঙ্গলে মঙ্গল করবে কেমন করে? তৃষা সুন্দরভাবে তৈরি হয়ে গায়ে একেবারে পারফিউম মেরে জঙ্গলের দিকে হাঁটা ধরল। এইবার ফোনটা সাথেই ছিল। সেখানে যেতে সময় লাগেনি, তবে তৃষা এখনো বুঝতে পারছে না ভোরে কি সে সত্যি এখানে এসেছিল নাকি সবটা ভ্রম। আর যদি সত্যি হয় তাহলে কে তাকে রুমে এনে বিছানায় শুয়ে দিয়েছে? ওমা, আশিক জিন নয় তো? এমনিতেই তৃষা একটু সুন্দর মানুষ। একদিকে মানুষ তাকে বিরক্ত করে, অন্যদিকে ভূতে। কি ননসেন্স বিষয়। তৃষা জঙ্গল পেরিয়ে শেষে গিয়ে দেখলো একটা কাঠের বাড়ি। নিচের দিকে তার আবার থাই গ্লাস দেওয়া পুরোটা। একটা বাতি জ্বলছে, নইলে তো অন্ধকারের গুদাম হয়ে যেত এই জায়গাটা। তৃষার কেন জানি বাড়িটার প্রতি আকর্ষণ তৈরি হলো। আচ্ছা, সে রিলসে দেখেছে এমন পরিত্যক্ত বাড়িতে অনেক টাকা পয়সা পাওয়া যায়, খুঁজে দেখবে নাকি? তৃষা থাই গ্লাসের সামনে গিয়ে খোলার চেষ্টা করতে সেটা খুলে গেল। সে কথা না বলে বাড়িতে ঢুকে পড়ল। ভেতরে সব ফার্নিচার কালো রঙের, অদ্ভুত সব এন্টিকের জিনিসপত্র। তৃষা পানির শব্দ পেল, সেই সঙ্গে আরও বেশ কিছু শব্দ কানে এলো তার। আরেকটু সামনে যেতে একটা ওপেন কিচেন দেখল। একটা লোক কিচেনে কী সব করছে। পেছন থেকে কেবল পিঠময় দেখতে পাওয়া যাচ্ছে, লম্বা চওড়া কাঁধ, পেশিগুলো কি নিখুঁত আর সুঠাম। কালো রঙের একটা ট্রাউজার পরা, বুকটা নগ্ন, পিঠে উইং স্কেপুলা দেখা যাচ্ছে কাঁধের কাছে। পিঠের হাড়ের ওপর থেকে স্প্যান পর্যন্ত উঁচু এবং আলতো সরে থাকা হাড়ের ছাপগুলো পিঠে ছোট্ট বাটারফ্লাইয়ের আকৃতি ধারণ করেছে। লোকটা মৃদু নড়তেই সেই ছাপগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। তৃষা আরেকটু কাছে যেতে বুঝতে পায় লোকটা মনোযোগ দিয়ে রান্না করছে। পরিচিত একটা পারফিউমের গন্ধ নাকে আসতেই সেই লোকটি এবার পেছনে ফিরে তাকালো। মুহূর্তে তৃষা জমে উঠল। ওমা, এ তো দেখি প্রেম নেওয়াজ। প্রেম কেবল তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, প্রথমে ভার্সিটি, তারপর বাড়ির মধ্যে, এখন এখানেও। নেক্সট কোথায় যাবে? প্রেম নেওয়াজের বিছানায়। মুখ সামলে কথা বলুন। মুখ তো সামনেই রাখবো, কিন্তু নিজেকে কতক্ষণ সামলাতে পারবো জানা নেই। প্রেম ভাই? তৃষার চোখে স্পষ্ট ভয়।
প্রেম ছুরিটা হাতে নিয়ে তুলে নিয়ে বলল, এসে যখন পড়ছই ছাড়ি কি করে? সে গুনগুনিয়ে ওঠে, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। প্রেম একটু একটু করে এগিয়ে আসে তৃষার দিকে। তৃষা একটা ঢোক গিলে পেছানোর জন্য প্রস্তুত হতে এক মুহূর্তে প্রেম তৃষার গলা চেপে ধরে একেবারে নিজের কাছে নিয়ে আসে। প্রেমের উত্তপ্ত নিঃশ্বাসের পতন তৃষার শরীরে পড়তেই তৃষার শরীর ঠান্ডা হয়ে আসে। গলাটা এই লোক এত জোরে চেপে ধরেছে, তৃষা ছাড়ানোর চেষ্টা করতেই প্রেম তার হাত দুটো এক করে পেছনের দিকে নিয়ে জোর করে চেপে ধরে। তৃষার আগে তখন ফেটে একাকার, মুখটা তখন লাল হয়ে উঠেছে। প্রেম তা দেখে বোধহয় আনন্দেই পাচ্ছে। সে একবার তৃষার ঠোঁটের দিকে তাকায়, একেবারে কাছে এসে নমনীয় কণ্ঠে বলল, এটা জাহান্নাম তৃষা, এখানে তোমাকে স্বাগতম। বলে তৃষাকে ছেড়ে দেয় প্রেম। ধাক্কাটা এতই জোরে ছিল যে নিজেকে সামলাতে তৃষার ভালোই কষ্ট হয়। কোনো মতে তৃষা নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে বলল, আপনি মানুষ নাকি জানোয়ার? আমার গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আমি কি এমন সর্বনাশ করেছি আপনার? আমার বাড়ির মধ্যে অনুমতি ব্যতীত প্রবেশ নিষিদ্ধ। জবাব দাও, কেন এসেছে জুনিয়র এখানে? আমি কি জানি আপনার এই পাগলখানায় আসা নর্মাল মানুষদের জন্য নিষিদ্ধ? প্রেম তৃষার দিকে এগিয়ে আসতে তৃষা 2 কদম পিছিয়ে যায়। প্রেম তা দেখে থেমে গিয়ে বলল, আরেকটা বাস দিয়ে বকলে থাপ্পড়ে মুখের জিওগ্রাফি বদলে দেব। বদলাতে আমিও অনেক কিছু জানি, আমার বাল যেন তুমি। মুখে লাগাম টানুর প্রেম ভাইয়া, তোর ভাইয়ার গোষ্ঠীর তুষ্টি। আমি গেলাম, আর কখনো এই বালের বাড়িতে আসবো না। এটা বাড়ি হলো? মনে হচ্ছে ভ্যাম্পায়ারের বাড়িতে ভুল করে ঢুকে পড়েছি। তুমি ওই ভুল করে ঢুকতেই পারবা, বের হওয়ার ক্ষমতা নেই, যাচ্ছি। প্রেম পেছন থেকে তৃষার হাত ধরে পুনরায় তাকে নিজের কাছে টেনে আনে। এবার আর আঘাত নয়, চোখে চোখ রেখে মুখের ওপর এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, নিজের ইচ্ছায় এসেছ, যাবে আমার ইচ্ছায়। আমার লাগছে প্রেম ভাই। বারবার ভাইয়া বলে হৃদয়ের ক্ষত বাড়িয়ে দিও না সোনা। প্রেম তৃষাকে উল্টে ঘোরায়। তৃষার চুলগুলো একবার পেছন থেকে স্পর্শ করে মুখ গুজে দেয়। নিমিষেই তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। তৃষার জন্য একেবারে সহ্য হচ্ছে না। সে স্যাত করে উঠল, আপনার ক্ষতের মধ্যে আমি লবণ চিপড়ে দিব। দেখো সোনা, তুমি নিজেকে বেশি সুন্দরী আর সাহসী ভাবছো বোধ হয়। প্রেম তোমাকে এখনো ধরেইনি, যেদিন ধরবে সেদিন আর ঘুম ভাঙবে না তোমার। তাই তর্ক আমার সঙ্গে করো না। মুখে মুখে তর্ক আমার একেবারে অপছন্দ। এসব অপছন্দের কাজ করে আমাকে রাগাও কেন বারবার? লুক, কত ভালো কথাই তো বলছি, আপনি ছাড়বেন? প্রেম আরো শক্ত করে তৃষাকে চেপে ধরল। ব্যথায় তৃষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লে প্রেম সেই জল আঙুল দিয়ে মুছে দিয়ে বলতো, এখন তো এই বাড়ির চাকর তুমি, টাকা গেলছো খাচ্ছ, খালি এসব করলেই কি হবে? প্রেম নেওয়াজকেও তো খুশি করতে হবে না? সি কি নোংরা আপনি! এত পবিত্রতা দেখাবে না আমার সামনে। দুনিয়া এত পবিত্রতা থাকলে জনসংখ্যা আজ এত বাড়ত না। আপনার মতো মানুষদের জন্য দেশের আজ এই অবস্থা। যেভাবে বলছো আমি মনে হয় আমার 20-25টা বাচ্চা কাচ্চা তোমায় ডোনেশন করেছি। তবে তুমি চাইলে একটা আপাতত করে দেখাতে পারি। যদি আমার সঙ্গে বিক্রয়ার যাওয়ার মতো ক্ষমতা যোগ্যতা কোনোটাই তোমার মধ্যে নেই। আরে ভাই, এখন ছাড়ুন তো। এমন চেপে ধরে যে দাগ বানিয়েছেন, এখন মলমের খরচা কে দিবে? আপনার নানায়? না, তোর নানা আছে না, ওইটাকে কবর থেকে তুলে এনে খরচার টাকা নিবি। তোর মতো প্রোডাক্টের ওপর তো একমাত্র ডেট ওভার ফ্যান্সি ডিল খাওয়া পাবলিক ছাড়া কেউ ইনভেস্ট করবে না। আর আমার ভেতর এত কুতকুতানি নেই যে তোর পেছনে টাকা ঢালবো। সুন্দরী হলে না হয় ভেবে দেখতাম। তৃষা মুখ ফুলিয়ে গালি দেয় প্রেমকে মনে মনে। এই লোকের মুখের কি সিঁড়ি, একেবারে যেন লাগাম ছাড়া রেসের গরু। প্রেম তৃষাকে ছেড়ে দিতে তৃষা বলল, আপনি একদমই ভালো না প্রেম ভাই। কথা দিলাম আর কখনো আমায় এদিকটায় দেখবেন না। আপনি আমার ভার্সিটির সিনিয়র, কেবল এইটুকুই জানি আমি। এছাড়া আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনাদের বাড়ির মেয়েকে পড়াই, এখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে, এইটুকুই আমার পরিচয়। মুখে এটা বললেও মনে মনে তৃষা বলল, দাঁড়া বেটা শয়তান, আমার সঙ্গে সুযোগ পেয়ে আজ যেমন করলি না, তোর ভাইয়ের বউ হয়ে যদি তোর ওপর অত্যাচার না করি তবে আমিও তৃষা নুজায়াত না। আজকে রাতটা আমার ঘরে থেকে যাও, মাথা আপনার শেষ।
এই মাথা আর দেশের কোনো কাজে লাগবে না। মাথা কাজে না লাগুক, শরীরটা তো কারো না কারো কাজে লাগবে। কার? তোমার। আপনার শরীর দিয়ে আমি কি করব? নিজের শরীরটাই তো সামলাতে পারি না। আমারটা অনেক কাজের সোনা। এই শরীরটা দেখতে পাওয়া কত নারীর স্বপ্ন জানো। রুচি খারাপ হলে যা হয় আর কি। অনেক পাশাল শুনেছি, যেই দাগ আপনি আজ বানালেন না, তা একদিন 3 ডাবল দিয়ে 30 উসুল করে ছাড়বে। আমি 30। আমায় যেন তেন ভাববেন না, আমি ওই সব মেয়ে না যে কেউ উঁচু গলায় কথা বলে চুপ করে থাকবো। আমি 30। আমার সঙ্গে গলা উঁচু করে কেউ কথা বললে আমি তার গলার রগটা টেনে ছিঁড়ে আনি। মাইন্ড ইট। প্রেম তাকিয়ে বাঁকা হাসলো, তারপর বলল, আই লাইক ইট। গল্পে সাসপেন্স থ্রিল না হলে নিরামিষ লাগে। প্রেম কাছে আসতে এবার 30 দেয় এক দৌড়। তবে তাড়াহুড়োয় থাই গ্লাসটা দেখেনি, একটা বাড়ি খেয়ে ধপাস করে পড়ে যায়। প্রেম তখনও ভাবলেশীন ভাবে তাকিয়ে রয়, যেন কিছুই হলো না। 30 সামনে উঠে দাঁড়াতেই প্রেম ফ্রিজ থেকে স্ট্রবেরি বের করে সেটা চকলেটের সঙ্গে মাখিয়ে মুখে দিয়ে বলল, পরের বার এলে পারফিউমটা বদলে আসবে। এটা পারফিউমের কম, এয়ার ফ্রেশনার লাগছে বেশি, তবে শ্যাম্পুর ঘ্রাণটা চলে। 30 কপালে হাত ঘষতে ঘষতে উঠে দাঁড়ালো, তারপরে এক দৌড়ে বাইরে চলে গিয়ে বলল, পরের বার এলে ডাস্টবিনের ময়লা নিয়ে আসবো প্রেম ভাই আপনার জন্য। চিন্তা নেই সোনা, ওই ময়লা তো আমি তোমাকেই খাবো, জলদি এনে ফেলো। শালা তোর জন্য ড্রেন থেকে শরবত করে আনবো। আপন মনে বকতে বকতে 30 চলে গেল। এই তো এত করে বলল, আর জীবনে বকাবকি গালাগাল করবে না সে। ওই বিশেষ কথা কি তার মনে আছে, নাকি ব্রেনের এই বিশেষ অংশটা ডিলিট হয়ে গেছে? রাত 9টা বাজে। কেবল তখন উঁচু উঁচু ভবনের ফাঁক গলে সে আকাশ দেখা যায় টুকরো টুকরো করে। কোথাও অন্ধকার ঘন, আবার কোথাও বিদ্যুতের আলোয় ফিকে। নিয়ন সাইনবোর্ড, রাস্তার ল্যাম্পপোস্ট আর দোকানের ঝলমলে আলো মিলে আকাশকে কেমন যেন চেপে রেখেছে। তবু মাঝে মাঝে উপরে তাকালে দেখা যায় অর্ধচন্দ্রটা ভেসে আছে। আলোটা ঝলসা, কারণ ধোঁয়া আর ধুলার আবরণে তার দীপ্ত ম্লান হয়ে গেছে। খুব বেশি তারা দেখা যাচ্ছে না, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কেবল মিটমিটে বিন্দুর মতো। তবে এই আকাশেরও আলাদা একটা আকর্ষণ আছে। এই আকাশ যেন মানুষের ভিড়ের মাঝেও নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার গভীর কালো রঙের ভেতর একটা কথা বারংবার ভেসে আসছে, তুমি যতই হইচই করো, আমি আমার অসীমতাই ধরে রাখব। নেওয়াজ বাড়ির দোতলা ঘরে প্রেমা শুয়ে শুয়ে কোরিয়ান ড্রামা দেখছে। হঠাৎ মনে হলো রুমে কিছু একটা ঢুকেছে। ওমা, কোরিয়ান নায়ক নাকি? গবলিন? ওর তো ক্ষমতা আছে হুটহাট সব জায়গায় যাওয়ার। প্রেমা নড়ে চড়ে বসতেই শব্দটা আবার হলো। এবার কেমন কেমন জানি একটা ভয় করছে। সে বারান্দার দিকে যায়, কই কিছু তো নেই। পেছনে ফিরতেই চিৎকার করে ওঠে। তবে শব্দ হওয়ার আগে কেউ একজন তার মুখ চেপে ধরে, গালে একটা চুমু দিয়ে বলল, আমি তোমার মেহরাব গো। অন্ধকার রুমটায় দেয়াল জুড়ে ছবি টানানো, টেবিলের ওপর কাগজপত্রের অভাব নেই। এখানে ওই সব নারীদের লিস্ট আছে যারা প্রতারক। আচ্ছা, তাদের বেঁচে থেকে লাভ কি, যারা একজনকে ভালোবেসে অন্যজনের এমন অনায়াসই হয়ে যায়। লোকটি কালো হুডিটা গা থেকে খুলে ফেলল, মুখের মাস্কটা খুলে টেবিলের ওপর রেখে এগিয়ে গেল শিকলের সঙ্গে বেঁধে রাখা নারীটির দিকে। নারীটি চুপসে আছে, ভয় আর আতঙ্কে তার ভেতর ডানা বেঁধে আছে। লোকটি মেয়েটির সামনে বসে তার চুলগুলো সুন্দর করে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কয় বছরের প্রেম ছিল? মেয়েটি চুপ করে রয়, ভয় তার ভেতরকার সব কথা গিলে ফেলেছে। লোকটি এই নিস্তব্ধতা একেবারেই পছন্দ হয় না। সে হাতের ছুরিটা মেয়েটির আঙ্গুল ছুঁয়ে বলল, প্রশ্ন করলে কেউ যদি উত্তর না দেয় আমার ভীষণ রাগ হয়। মেয়েটি কিছু বুঝে ওঠার আগে লোকটি ভ্যাসাং করে তার আঙ্গুলটা কেটে নেয়। ঝর্ণার মতো রক্ত এসে তার মুখে ছিটকে পড়ে। পুরো ঘর কেঁপে ওঠে মেয়েটির হাহাকারে চিৎকারে। লোকটি উঠে দাঁড়ায়। পাশের ঘরে আলাদা একটা লোহার বিরাট খাঁচা আছে, তাতে হিংস্র কয়েকটা কুকুর বন্দি, লোকটির আদরের কুকুর। সেই ঘরটায় গিয়ে আঙুলটা কুকুরটিকে দিতে সে তৃপ্তি করে খেল। সে তা দেখে কেমন জানি শান্তিময় একটা হাসি ফুটে উঠল লোকটির মুখে। সে খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, এবার কোন অংশটা খাবে বলো তো। বলে সে আবার গান ধরল, প্রেম আমার ও প্রেম আমার। শেষ রাতে ভালোই ঠান্ডা পড়েছে। আজ ঘুমটা অ্যালার্মের শব্দে অতি কষ্টে ভেঙেছে।
তৃষা উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আপন মনে ঘরের মধ্যেখানে। আজ যে সকালে নাস্তার টেবিলে সে কাউকেই পায়নি, এমন না যে একেবারে কাউকে পায়নি। সিদ্দিক নেওয়াজের সঙ্গে বেশ ভালোই কথা হয়েছে। কত কি জিজ্ঞেস করলেন তিনি। যখন জানতে পারলেন তার নাতি আর তৃষা একই ভার্সিটিতে পড়ছে, তখন তিনি আরও খুশি হন। তবে মুরব্বী খানিকটা মন খারাপ করে আবার বলেছেন, জানো তো দাদু, আমার প্রেমের মাথার ব্রেনটা ছোট থেকে এমন তীক্ষ্ণ, আজ পর্যন্ত কখনই রেজাল্ট খারাপ করেনি। একই সঙ্গে জাবিতেও চান্স পেয়েছিল, কিন্তু কেন যে সেখানে গেল না। এই শহরের গন্ধ ছেড়ে কোথাও গেলে নাকি তার মন পড়ে। পোড়া মন নিয়ে তো আর পড়ালেখা হবে না। পড়ালেখা অনেক ঝামেলার কারণে 2টা বছর তার নষ্ট হয়, নইলে এতদিনে সে মাস্টার্স শেষ করে বের হয়ে যেত। তৃষা কেবল মনোযোগ দিয়ে সবগুলো কথা কানে নিল। খাওয়া শেষে যখন উঠে যাবে তখন সিদ্দিক বললেন, প্রেম তো ভার্সিটিতে যাবে, ওকে বলে দেব সঙ্গে করে যেন তোমায় নিয়ে যায়। একা মেয়ে মানুষ, নতুন শহরে চলাফেরা করাটা বিপজ্জনক। এখন তৃষা কি করে বলবে এই শহরে তার জন্য বিপদ মানে ওই প্রেম নেওয়াজ? সে থাকতে আর বাড়তি বিপদের কোনো দরকার আছে? তৃষা কোনো মতে সিদ্দিককে বলল, না দাদু, আমি ম্যানেজ করে নেব। আর ধাক্কা না খেলে মানুষ জীবনের লড়াইটা টিকতে পারে না। একা একা পথ চিনে না চলতে পারলে জীবনটা নিয়ে এই জায়গাতেই পড়ে থাকতে হবে, বুঝলেন তো? সিদ্দিক কেবল মুচকে হাসলেন। কি জানি সে হাসি আবার কোন কথা বলে। তৃষা তৈরি হয়ে নেয়। আজ একটু ফ্যাশন করে ওনাটা বুকে ঝুলিয়েছে, গায়ে একটু বেশি করে ব্লাশন লাগিয়েছে। কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে রোদ তার সহ্য হয় না, তাই তাপ গাল ছুঁয়েছে বলেই তো লাল হয়ে গেছে। কিংবা ড্রামা দেখেনি নাকি, নায়িকা লজ্জা পেলে গাল কেমন লাল হয়ে যায়, এমন পরিস্থিতি এলে সেও না হয় কিছু একটা বলে দেবে। তৈরি হয়ে নিচে যেতেই বাড়িতে ঢুকলো প্রত্যুষ। তৃষার সঙ্গে দেখা হতেই প্রত্যুষের মুখে হাসি ফুটল। এই যে ওভারনাইট করে এসে শরীরটা এখন ঝিমিয়ে একাকার। কিছুটা যখন ভালো লাগছিল না, তখন প্রত্যুষের মুখে হাসি ফুটল তৃষাকে দেখতে পেয়ে। সকাল সকাল ভালো একটা মানুষের সঙ্গেই দেখা হয়ে গেল। তৃষার ওড়নাটা হ্যাঁচড়া ছিল, তা দেখে প্রত্যুষ উঠিয়ে দেয়, বলে, মিস, আপনার ওড়নাটা। ওড়নাকে বাঁচিয়ে দিলাম, বদলে কিন্তু কিছু চাই। তৃষার যে সে কি লজ্জা, মন চাইবে নাকি? যা বাহ, সে তো কবেই দিল। ঠিক তখনই বাইকের হর্ন বেজে ওঠে। কি যে কর্কশী শব্দ, মাথাটা নাড়িয়ে দেওয়ার মতো। তৃষা চোখ তুলে তাকিয়ে দেখলো বাইকে হেলমেট পরা প্রেমকে। প্রেম হেলমেটটা খুলে একবার তৃষার ওড়নার দিকে তাকালো। তৃষা পাত্তা দিল না। প্রত্যুষ তার ওড়না ঠিক করে দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু প্রেমের শব্দ দূষণের জন্য আর বলতে পারল না। তবে তৃষা মুখটা ঘুরিয়ে প্রত্যুষকে বলল, কিসে আপনার? প্রেম তখন হেলমেটটা পড়তে পড়তে ধরল, চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও। তুমি তো আমারই, জানো না ও হো, এ হৃদয় তোমারই ও হো। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। তৃষা আর প্রত্যুষ দুটোই বুঝতে পারছে না এই প্রেমের সমস্যা কি। এর জন্য একটু কথা বলতে পারছে না দুজনে। গানটা শেষ হতেই বাইকটা দুজনের মাঝে চালিয়ে দিতেই তৃষার প্রত্যুষ সিটকে দুদিকে যায়। কেবল যায় না, বরং ওই ব্যাটার জন্য এত সুন্দর একটা সাক্ষাৎকার তৃষার যায় ভেস্তে। ভর্তি হতে না হতে পরীক্ষা, এমন জীবন তো তৃষা চায়নি। মাথাটা একেবারে দিনকে দিন ফাঁকা হয়ে যাচ্ছে। কই হারিয়ে যাচ্ছে ওই মেধাবী তৃষাটা। স্যারের বোরিং লেকচারের ফাঁক গলে তৃষা কলমের পেছনটা চিবিয়ে যাচ্ছে। আজকে প্রেম ভাইয়ের সঙ্গে ভার্সিটিতে আর দেখা হয়নি, নইলে তো আবার সালাম বিংসার অপরাধে লাল সালাম ব্যাগ দিত। যেই খতরনাক একটা দস্যু ছেলে। তৃষার ঘুম ঘুম পাচ্ছে। সে ঝিমোতে ঝিমোতে ঘুমিয়ে পড়ে। ঘুমটা আচমকা ভাঙে তখন, যখন বোতল ভর্তি পানি কেউ তার মুখের ওপর ছুঁড়ে মারে। নাকে মুখে সেই পানি উঠে যায়। কাশতে কাশতে তৃষার দফারফা অবস্থা। সে সামনে তাকিয়ে দেখলো পকেটে হাত দিয়ে প্রেম নেওয়াজ দাঁড়িয়ে আছে। পুরো ক্লাস তখন হা হয়ে তৃষার দিকে তাকিয়ে আছে। তৃষা একবার সবার দিকে তাকায়। কেউ কেউ মিটিমিটি করে হাসছে। প্রেম একটা ধমক দিয়ে বলে, কারো দৃষ্টি এদিকে এসে পড়লে চোখ দুটো তুলে মার্বেল খেলবো। সেই তরাক কণ্ঠে এক নিমিষে সবার দৃষ্টি সজাগ হলো। পুরো ক্লাস নিচের দিকে তাকিয়ে পড়ে মন দিল।
স্যার তখনও প্রেমে থেমে আছে। সে নতুন জয়েন হয়েছে, প্রেমের এমন বেয়াদবি সহ্য হচ্ছে না। কানে এসে প্রেমকে পেছন থেকে বলল, এটা টোকাই এলাকা পাওনি, এটা ক্লাস, এখানে এসব চলবে না, অন্তত আমার ক্লাসে। প্রেম পেছনে ঘুরিয়ে সরু দৃষ্টিতে তাকে বলল, ও, আর আপনি যে সপ্তাহে 3 দিন নিয়ম করে নিষিদ্ধ পল্লীতে হাওয়া লাগিয়ে আসেন, তা খুব চলবে তাই না স্যার? স্যারের একেবারে মুখ বন্ধ হয়ে যায়। প্রেম তৃষাকে কথা বলার সুযোগ না দিয়ে তার হাতের কবজি শক্ত করে চেপে ধরল। তাতে কুকড়ে উঠল তৃষা। চোখটা দিয়ে জল বের হতেই স্যার ভারত কণ্ঠে বলল, মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? প্রেম গম্ভীর কণ্ঠ বিরক্তি নিয়ে বলল, নিষিদ্ধ পল্লীতে যাবেন নাকি সঙ্গে? আপনার তো বেশ অভিজ্ঞতা আছে। স্যারের আর কিছু বলার মতো অবস্থা রইল না। প্রেম জোর করে তৃষাকে টেনে ক্লাস থেকে বাইরে বের করে পরিচিত সেই ফাঁকা রুমটা এনে ফেলে দরজার সিটখানি ভেতর থেকে লাগাতে তৃষা বলল, আমি আবার কি ভুল করলাম প্রেম ভাইয়া? সকালে সালাম দাওনি, আপনি তো আমার সামনে পড়েননি, ভার্সিটি আসার পর কিংবা আপনাকে আমিও দেখতে পাইনি, তো কি হয়েছে? পাওনি বলে খুঁজে গিয়ে সালাম দিয়ে আসবে না? আর তোমার সঙ্গে তো সকালেই বাড়ির গেটের সামনে দেখা হয়েছিল, দেখতে পাওনি মানে? ওটা তো বাসা। সেটা আমি জানি, আমাকে জানাতে হবে না। এমন তো আর না বাসায় তোমার ভাতার লাগে আর এখানে সিনিয়র। প্রেম তৃষার বুকে কোনো মতে ঝুলানো ওড়নার দিকে কয়েক মুহূর্তের জন্য তাকায়। মুহূর্তেই কপালের পার্শ্ববর্তী শিরাগুলো ফুলে ফেঁপে ওঠে। সে তৃষাকে চড়া গলায় বলল, ওড়নাটা দাও দেখি আমার হাতে। তৃষা এবার সত্যি রাগ ওঠে, কিন্তু ডিপার্টমেন্টের সিনিয়রদের সঙ্গে লাগতে গেলে পুরো ভার্সিটি জীবনটাই তার বরবাদ বানিয়ে ছাড়ে। এমনিতেই প্রথম দিন এক সালামের জন্য আজ এত কিছু, না জানে এই ঝামেলা করে শেষ হবে। তৃষা চুপ করে নিচের দিকে সরি বলতে প্রেমের মেজাজটা আরও অতিমাত্রায় চড়াও হয়। এই, তুই করোনা দিবি জুনিয়র? ভাইয়া সরি বললাম তো, বলতে বলেছি, এই তো আরেকটা ভুল। তৃষা নিচের দিকে তাকে গুটিয়ে যেতে প্রেম উঠে এসে তার গায়ের থেকে অনুমতি ব্যথিত ওড়নাটা গায়ের থেকে ছিনিয়ে নিয়ে হাতে পেঁচিয়ে ফেলে। তৃষার তখন লজ্জার রাগের মিশ্র অনুভূতি হচ্ছে, একই সঙ্গে ঘৃণাও তো কম নেই চোখে। তৃষা একটা ঢোক গিলে বলল, আর হবে না ভাইয়া, ওড়নাটা দয়া করে দেন। দয়া তো প্রেম করতে জানে না শোনা। প্রেম কি একটা ভেবে হঠাৎ করে তৃষার দিকে ওড়নাটা এগিয়ে দিতে সে খুশি হয়ে যায়। এক হাতে প্রেম ওড়না এগিয়ে দিয়ে ডান পাখানা এগিয়ে দিয়ে বলে, জুতোটায় ময়লা লেগেছে, একটু ওড়নাটা দিয়ে পরিষ্কার করে দাও তো শোনা। কিন্তু প্রেম তৃষাকে কথা বলার সুযোগ দিল না। চোখটা রাঙাতেই ভেতরের রাগে গটগট করা তৃষা ওড়নাটা হাতে নিয়ে ঝুঁকে বসল। জুতোটা একটু মুছতেই তৃষার দিকে তার গভীর দৃষ্টি গেল। কেমন যেন লাগলেই বলল, এই সোজা হও, এইবার ওড়না দিয়ে জুতো মুছিয়েছি, পরের বার এই ওড়না পরবে, নয়তো তুমি। এমন কাজ করতে বাধ্য করো না যে ওড়না দিয়েই ফ্যানের সঙ্গে ঝুলতে হয়। আর হ্যাঁ শোনো, ওড়না সামলে চলাফেরা করবে, কেউ বাচ্চা নয় যে ওড়না অন্য কেউ সামলাবে। তৃষার মাথা নিচে নামিয়ে তখনও কেবল হু বলে জবাব দেয়। তাতে প্রেম খুব একটা খুশি হতে পারে না। সে তরাক করে তৃষার গায়ের থেকে ওড়নাটা নিয়ে ফোন দিয়ে একটা ছবি তোলে, কাকে যেন পাঠায়। তৃষা কিছু বুঝে ওঠার আগে বলে, আজ কি হয়েছে? কথা মুখ দিয়ে বের হচ্ছে না কেন? সকালে খাওনি? এই হুহা শোনার জন্য প্রেম এখানে আসেনি। তো কি শুনতে চান ভাইয়া? আপনি যা শুনতে চান তাই বলবো। আর আমার ওড়না যার মনে চায় সে সামলাবে, এখানে কারো যায় আসার কথা তো না। প্রেম তৃষার দিকে তাকায়, প্যান্টের পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় তৃষার দিকে। প্রেম সরু চোখে তৃষার দিকে তাকিয়ে সিগারেটটা ঠোঁটে চেপে ধরার আগে হাঁক ছাড়ল, শোনা, সিগারেটটা ধরিয়ে দাও। তৃষার মুখটা আরো কালো হয়ে গেল। মনে মনে হয়তো বলছে, আরে প্রেম, আমি তোমার পাশে আগুন ধরিয়ে দেব, খালি আমায় সময় দাও। কি হলো তৃষার বাচ্চা, কথা কান দিয়ে যায় না? যাওয়ার সময় অনেক রাস্তার নাম প্রেমের জানা আছে, ট্রাই করে দেখব নাকি? তৃষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রেমের হাত থেকে লাইটারটা নিয়ে দূরত্ব বজায় রেখে সিগারেটটা ধরানোর চেষ্টা করে। ফলে দূরত্বটা একটু বেশি হয়ে যাওয়ার ফলে চেষ্টা করে পারছে না। প্রেমের সে দৃশ্য দেখে মোটেও হাসি পায় না। তাকে মানুষ শেষ কবে হাসতে দেখেছে মনে নেই। প্রেম তৃষার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনে। তৃষার ভারী নিঃশ্বাস তার গায়ে পড়তেই প্রেম চোখে চোখ রাখল। নীরবতা ভেঙে হঠাৎ করে বলল, গরম নিঃশ্বাস আমার গায়ে পড়লে
তোমার নিঃশ্বাস নেওয়ার পথ আমি প্রেম বন্ধ করে দেব। আমার গরম নিঃশ্বাস সহ্য হয় না। সো নিঃশ্বাস দূরে গিয়ে ফেলো, নয়তো অফ করে রাখো। তৃষা মুখ বুঝে কেবল সহ্য করছে। ভার্সিটিতে সিনিয়রের সঙ্গে ঝামেলা করলে স্যারেরাও আসে না বাঁচাতে। তাই তৃষা সারা রাত ভেবে ঠিক করেছে প্রেম নেওয়াজের সঙ্গে তর্কে যাবে না, কারণ গু যত নাড়ানো হবে তার গন্ধ ততই ছড়াবে। সব কথা মেনে চললে এক সময় প্রেম নিজেই বিরক্ত হয়ে তাকে বিরক্ত করা ছেড়ে দেবে। তাই এত পেঁচানোর দরকার নেই। জেলাপির মতো তৃষা সিগারেটটা ধরিয়ে দিতে প্রেম লাইটার কেড়ে নিয়ে তাকে দূরে ঠেলে দেয়। তারপর তারই দিকে সে ধোঁয়া ছাড়ে। হাতের ওড়নাটার দিকে একবার তাকিয়ে লাগিয়ে দেয় সেখানে আগুন। তৃষার মনে ঠিক এমন করে আগুন জ্বলছে, কারণ সে ভাবতে পারেনি প্রেম তার ওড়নাটাই পুড়িয়ে দেবে। ওড়নাটা তার কি এমন ক্ষতি করেছে? কিছুক্ষণের মধ্যে কেউ একজন রুমের দরজা নক করতে প্রেম উঠে গিয়ে দরজা সামান্য ফাঁক করে একটা শপিং ব্যাগ নিল। সেখান থেকে একটা একই রকম দেখতে ওড়না বের করে প্রেম তার শরীরে ভালো করে জড়িয়ে দিয়ে বলল, গলায় ঝোলানোর জন্য ওড়না দেওয়া হয়নি, যেভাবে ওড়নাটা পরিয়ে দিয়েছি তেমনই যেন সবসময় থাকে। এখানে ভালো ঘরের ছেলেমেয়েরা পড়ালেখা করতে আসে। ওড়না এমনভাবে গলায় ঝুলিয়ে চলাফেরা করে নোংরা পট্টির মেয়ে লোক অযথা এখানকার পরিবেশ নষ্ট করবে না। তৃষা তখনও নিচের দিকে তাকিয়ে আছে। এই লোকটাকে ছোঁয়ার বাহানা কখনো ছাড়তে চায় না। তৃষা একটা ঢোক গিলে বলল, এবার আমি আসতে পারি কি? আসল কাজ তো করলামই না, এত তারা কিসের? ডায়রিয়া আমাশায় কিছু কি হয়েছে? হলে স্যালাইন আনিয়ে দিচ্ছি, তবু কাজ শেষ না করে ছাড়ছি না। কি কাজ? আগে শার্টটা তো খুলতে দাও, তারপর বলছি। তৃষা একটা ঢোক গিলে বলল, মানে? সাউনিটার চারপাশে শহরে বিশৃঙ্খলা আবহ। পুরান ঢাকার সরু রাস্তাগুলো বৃষ্টিতে ভিজে চকচকে হয়ে উঠেছে। দুই পাশে পুরনো দালান, কার্নিশ থেকে টুপটাপ করে পানি ঝরছে। লোহার গেট আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লালচে দেয়াল বৃষ্টির পানিতে আরও গাঢ় হয়ে উঠেছে। গেটের সামনে জমে থাকা কাদামাখা পানিতে রিকশার চাকায় ঢেউ উঠছে বারবার। রাস্তার পাশে সারি সারি ফুচকা চটপটির দোকান। বৃষ্টিতে ওদের টিনের ছাউনি থেকে পানি গড়িয়ে পড়ছে। দোকানিরা তাড়াহুড়ো করে ভেজা পলিথিন টেনে রেখেছে খাবারের ওপর। এক পাশে চায়ের দোকান, কেটলির ধোয়া বৃষ্টির ভেজা হওয়ার সঙ্গে মিশে যাচ্ছে। গরম চায়ের গন্ধে ভিজে মাটির গন্ধ আর তীব্র হয়ে উঠেছে। ছাউনিটার নিচে শিমলার মতো আরও কয়েকজন দাঁড়িয়ে, কারো হাতে বই, কারো হাতে ভেজা ছাতা। অটো আর সিএনজি চালকেরা সুযোগ বুঝে বেশি ভাড়া হাঁকছে। ভাই, বৃষ্টি কম ভাড়ায় যাব না। চারদিকে পানি জমে যায়, গাড়ি, রিকশার হর্ন আর পানির সিটে একসঙ্গে মিশে শহরের নিজস্ব কোলাহল তৈরি করছে। আকাশটা ভারী ধূসর, সূর্যের আলো একটুও নেই। হাওয়াটা কেমন ভ্যাপসা, কিন্তু বৃষ্টির জন্য খানিকটা স্বস্তিও আছে। ছাউনিটা পুরনো লোহার তৈরি, ওপরে ঢেউটিন, চারপাশে আধ ভাঙা দেয়াল। বৃষ্টির পানি টুপটাপ করে ফোঁটা ফোঁটা পড়ে ছাউনি থেকে। কিছু জায়গায় ছুঁয়ে ভেতরে ঢুকেছে। ভেতরের দুটো লম্বা ব্রেঞ্চ আছে, কাঠের রং মলিন হয়ে গেছে, কোথাও কোথাও ভিজে পিস্তিল। চারদিকে স্যাঁতস্যাঁতে গন্ধ। এক কোণে আবর্জনা জমে কাদার সঙ্গে মিশে গেছে। সে ব্রেঞ্চগুলো দখল করে বসে আছে কিছু বখাটে ছেলে। ওরা এখানে প্রায় আড্ডা দেয়, সিগারেটের ধোঁয়া ছড়ায়, উঁচু গলায় গল্প করে। আজ বৃষ্টির কারণে আরও খামখেয়ালি হয়ে উঠেছে। শিমলাকে ভেজা কামিজে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের চোখ চকচক করে উঠল। একজন মুচকি হেসে কুনুই দিয়ে পাশের জনকে ঠেলল, দেখ দেখ, ভিজে গেছে পুরোটা। আরেকজন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ছাতা নেই বুঝি? আমাদের ছাতার নিচে আসলে তো ভিজতে হতো না। তৃতীয় জন একটু জোরে হেসে উঠল, ওখানে দাঁড়িয়ে থাকলে আরো ভিজবে, কাছে এসে গরম গরম গল্প করলেই তো পারো, আমরা তোমায় শুকিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওদের দৃষ্টি শিমলার গায়ে এসে বিঁধছে বারবার। কেউ খোলা চোখে তাকাচ্ছে, কেউ ঠোঁট বাঁকিয়ে হাসছে। শিমলা অস্বস্তিতে একপাশে সরে দাঁড়ালো, কিন্তু ছাউনির নিচে জায়গা কম, ওরা ইচ্ছে করে আরো কাছে সরে আসছে। বৃষ্টি তখনও ঝুমঝুম করে নামছে। রাস্তাটা কাদা পানিতে ভরে গেছে। ছাউনির নিচে দাঁড়িয়ে শিমলা যখন ছেলেগুলোর কথায় অস্বস্তি চেপে রাখার চেষ্টা করছে, ঠিক তখনই পাশ দিয়ে এক ঝটকায় একটা বাইক এসে ধীর হলো। কালো হেলমেট পরে বৃষ্টির মধ্যে কেউ তাকিয়ে আছে চারপাশে। সে আর কেউ না, অঙ্কুর আহনাফ।
সাউনির ভেতরে হাসাহাসি আর শিমলার বিব্রত মুখ একসঙ্গে তার চোখে ধরা পড়ল। বাইক থামিয়ে হেলমেটটা সামান্য খুলতেই চোখ মুখে রাগের ঝলক দেখা গেল। ভিজে চুল কপালের উপর লেপ্টে আছে, তবুও তার দৃষ্টি দৃঢ়। অঙ্কুর বাইক থেকে নেমে শিমলার দিকে এগিয়ে গেল। শিমলার চোখে তখন বিস্ময় আর স্বস্তি একসঙ্গে। ব্রেঞ্চে দাঁড়িয়ে থাকা ছেলেরা হকচকিয়ে গেল। কিছুক্ষণ আগে যারা হেসে খুনসুটি করছিল তারা কেমন যেন গম্ভীর হলো, একে অপরের দিকে তাকাতে লাগলো। অঙ্কুর এসে একটা ছেলের ঘাড়ে হাত রেখে বলল, ও হে জুনিয়র, তোমার ডিপার্টমেন্ট কি? আর সামনের মেয়েটাকে কতখানি ভালো লেগেছে? ছেলেগুলোর বুঝতে বাকি রইল না, ক্ষমা চাওয়া শুরু করলো। তাতে কি আর অঙ্কুরের মন ভরে? 2-4টে কিল ঘুষি দেয়া তো তার জন্য একেবারে ফরজ কাজ বলা চলে। সে তাই করে। সে আঘাত করতে গিয়ে হাতটা কেটেও যায়, তবুও পরোয়া করে না অঙ্কুর। সে শিমলার সামনে এসে গম্ভীর গলায় বলল, চলো, বৃষ্টি থামার অপেক্ষা করার দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি। শিমলা আতিপাতি করে বলল, মানে তুমি আমার সঙ্গে যাবে? আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। শিমলার চোখের চশমাটা ঠিক করে অঙ্কুরের বাইকে বসলো। অঙ্কুর বলল, হাতটা কাঁধের ওপরে রাখো, আর শোনো, একদিন বৃষ্টিতে ভিজলে মহাক্ষতি হবে না মেয়ে, অসুখ করবে। তবুও চলো একসঙ্গে ভিজি, একসঙ্গে অসুস্থ হই, ব্যথাগুলো একসঙ্গে অনুভব করি। তীব্র জ্বরে তোমাকে যাতে আমার বারবার মনে পড়ে, কেবল এতটুকুর জন্যে আমার যে প্রেম বেধির বড্ড প্রয়োজন। শিমলা সেই কঠিন কথার কোনো সহজ মানে খুঁজল, কিন্তু কখনো খুঁজবে কিনা জানা নেই। তবে তার ঠোঁটের কোণের হাসি ঠিকই ঠিকরে পড়ল। 30টা ক্লাসে এসে হাঁপিয়ে শেষ ক্লাস আজকের মতো। এখনই লেকচার শেষ হয়ে যাবে। এখন আর প্রেম ভাই তাকে না ছাড়লেও পারত। শার্টটা খুলে ওই লোক পিঠে মুভ লাগিয়ে তৃষাকে দিয়ে মালিশ করিয়েছে পিঠটা। কেবল কি তাই, কপালটা মালিশ করে নিয়েছে, চুলগুলো টেনেও নিতে হয়েছে। কি একটা জীবন! পরের দাসত্ব করতে করতে জীবনটা শেষ হবে তৃষার। ছুটির পর আজ তৃষা একাই বের হলো আজকে। শিমলা একটা ক্লাস করে বাড়ি চলে গিয়েছিল, মনে হয় কিছু একটা হয়েছে। তৃষা গেটের কাছে আসতে দেখলো প্রত্যুষের গাড়ি। প্রত্যুষের গায়ে একটা নেভি ব্লু ব্লেজার। সে চোখে রোদ চশমা লাগিয়ে এক হাত পকেটে গুজে গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন চালাচ্ছে। তৃষার কাছে এগিয়ে আসতে বলল, আরে আপনি? এই পথে কাজে এসেছিলাম, ভাবলাম বাসাতেই তো যাওয়া হবে লাঞ্চের সময়, যাওয়ার সময় তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। তৃষার ভেতরে সব ক্লান্তি আর কষ্ট এক মুহূর্তে দূর হয়ে গেল। সে গাড়িতে উঠে বসতে যাবে, তার আগে প্রত্যুষ বলল, এই ওয়েট, বলে সে গাড়ির দরজা খুলে দিল। তৃষার তো এবার লজ্জায় মরে যাওয়ার মতোই দশা হয়েছে। কি যে সে করবে? এই প্রত্যুষ থেকে ভালোবেসে ফেলেছে, তাই না? তৃষা জানতো তাকে ভালো না বেসে থাকা একেবারে অসম্ভব বিষয়। সে ভালোবাসার মতোই একটা মেয়ে, কি করে প্রত্যুষ তাকে না ভালোবেসে থাকতে পারে? গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে প্রত্যুষ ফোনে একটা কল এলো। সে রিসিভ করতে অফিসের ইমার্জেন্সি অফিসে আসতে বলল। বিবাহিত নারীদের যে লোকটা খুন করেছে তাকে নাকি একজন দেখেছে। লোকটাকে অফিসে আনা হয়েছে। প্রত্যুষ তৃষার দিকে একবার তাকালো, তারপর সবটা খুলে বলল, সরি, তুমি কিছু মনে করো না, আমার ইমার্জেন্সি অফিসে যেতে হবে। তৃষার মনে একটু খারাপ লাগলো অবশ্যই। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, সমস্যা নেই, আপনি যে আমায় নিতে এসেছেন এটাই অনেক। তৃষা গাড়ি থেকে নামার আগে হঠাৎ প্রত্যুষের চোখ গেল প্রেমের দিকে। সে সবেমাত্র বাইকে উঠে বসেছে, বাসাতেই তো সে যাবে। প্রত্যুষ গাড়ি থেকে নেমে প্রেমকে ডাকলো। প্রেম প্রথমত প্রত্যুষকে দেখে সরু চোখে তাকালো। এই আইনের লোক হলো অ্যালার্জির আব্বা। সে চাইতেও বাইক নিয়ে কাছে আসতেই প্রত্যুষ বলল, তৃষাকে নিতে এসেছিলাম, আমার এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তুই তো বাসায় যাচ্ছিস, যেন ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আয়। বৃষ্টি আপাতত বন্ধ হয়েছে, একটু পরে আবার নামবে ভাব। প্রেম ভাবলেশীনভাবে জিজ্ঞেস করলো, তো সে কোথায়? আমার গাড়িতে, নামতে তো বলো। প্রত্যুষ গাড়ির দরজা খুলে নিজে হাত বাড়িয়ে দেয়, নামো। তৃষা একটু অবাক হয়, ইস, খালি লজ্জা আর লজ্জা। সে ডান হাতটা একটু বেশি লজ্জা নিয়ে প্রত্যুষের হাতের ওপর রাখলো। প্রেমের তীক্ষ্ণ দৃষ্টি থমকে গেল সে হাতের দিকে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জলদি, খালি আইনের লোকেদেরই এমার্জেন্সি থাকে না, তাদের থেকেও বেআইনিদের থাকে। প্রেমকে দেখে তৃষা মুখটা প্যাঁচার মতো হয়ে গেল, কিন্তু প্রত্যুষ যেহেতু এই হারে বজ্জারটার বাইকে বসতে বলেছে, তখন তো আর তৃষা তার কথা অমান্য করতে পারে না।
ফিউচার স্বামীর কথা না শুনলে পাপ লাগে। এত বড় পাপ তৃষা কি করে করবে? তৃষা বাইকে উঠে বসতে প্রত্যুষ বলল, আস্তে চালাবি, মেয়ে মানুষ তো। প্রেম জোরেই চালাবে, তৃষার আবার জোরেই পছন্দ, তাই না তৃষা? তৃষা থতমত খেয়ে গেল। এই লোক দেখি তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তৃষা মেকি হেসে বলে, হ্যাঁ প্রত্যুষ, আমার আবার জোরে না চলে না। মানে? প্রত্যুষ হেসে বলল, কথাটা মাথায় রাখলাম। পাশ থেকে প্রেম আবার খুলে বলল, মাথাতেই রাখো, মুখে আর আনার দরকার নেই। বাইকের গতি ৩০০-র কাছাকাছি। তৃষা খামচে ধরে আছে প্রেমকে, বারবার জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। মোটামুটি ভালো একটা সময় পেরিয়ে যাওয়ার পর প্রেম বাইকটা থামায়। এতক্ষণ এই তৃষা চেঁচিয়ে তার কানটা ঝালাফালা করে দিয়েছে। তৃষা বাইক থেকে নামার পর চারপাশে ভালো করে দেখলো, এখানে খালি জঙ্গল আর জঙ্গল। এই লোকের কেন যে এত জঙ্গল পছন্দ? কোথায় এসেছি আমরা? প্রেম জবাব দেয় না। সামনে একটা ইটের ঘর। বৃষ্টি শুরু হয়েছে বলে প্রেম তৃষা হাতটা ধরে জলদি তাকে ওই ঘরটায় নিয়ে যায়। তৃষা ততক্ষণে চেঁচামেচি শুরু করে দিয়েছে। শেষে বাধ্য হয়ে যখন প্রেম তার গালে কষিয়ে একটা চড় লাগায় তখন চুপসে যায় তৃষা। এই জন্যে গুরুজন বলে, সোজা কথায় কাজ না হলে আঙুল বাঁকাতে হয়। ইটের বাড়িটিতে বাইরে থেকে ভাঙা, বিধ্বস্ত লাগলো, ভেতর থেকে অন্যরকম। তা তৃষা তখন বোঝে যখন প্রেম পকেট থেকে চাবি বের করে তালা খোলে। ভেতরে একটাই বিরাট রুম, বাথরুম, রান্নাঘর, বারান্দা সহ সবই একই জায়গায়। প্রেম এসে গা থেকে শার্টটা খুলে বিছানায় ফেলে দেয়। লোকটা মাশাল্লাহ যে ঘাম দিয়েছে, ওই যে সিক্স প্যাকটা আছে না, ওটা বেয়ে টুপটাপ করে জল গড়িয়ে পড়ছে। সেই বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। প্রেম তৃষার দিকে তাকাতেই সে চোখ নিচে নামিয়ে ফেলল। তা দেখে প্রেম বলল, নেওয়াজ বাড়িতে ফোন করে জানিয়ে দাও তোমার বান্ধবীর বাবা অসুস্থ, আজকে তুমি ওদের বাড়িতে থাকবে। মানে কি? আপনি কি করতে চাইছেন আমাকে বলবেন? কল কর তুই, ধমকে উঠল প্রেম। তৃষা আতঙ্কে ফোনটা হাতে নিয়ে কাপা ভঙ্গিতে কলটা শেষ পর্যন্ত করতে বাধ্য হলো। পুরোটা সময় প্রেম কেবল তাকিয়েছিল তৃষার হাতের দিকে, ডান হাতের কবজির দিকে। কথা শেষ হতেই প্রেম তৃষার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তৃষা তাকে জিজ্ঞেস করে, এখানে কি করতে এনেছেন বলবেন? আর এখানে আমাকে জোর করে আটকে রাখার মানে কি? আমার মন চেয়েছে তাই বলেই প্রেম রান্নাঘরে যায়। সেখান থেকে একটা চাকু নিয়ে এগিয়ে আসে তৃষার দিকে। তৃষার মাথায় তখন কিছুই ঢুকছে না। প্রেম এসে তার পাশে বসলো, চাকুর দিকে তাকে জিজ্ঞেস করলো, প্রত্যুষ তোমার বড় তাই না? তাহলে নাম ধরে ডাকলে কেন? মন চেয়েছে তাই। এখন যদি আমিও তোমার জিহ্বাটা কেটে ফেলি? না মানে আমার মনেরও তো একটা চাপা আছে। প্রেম ভাই, আপনি একটা সাইকো তো জানেন, কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এসব করা সম্ভব না। আমি সাইকো? যেহেতু সাইকো বলেই দিয়েছ, তাহলে তো সাইকোনেস দেখাতে কোনো সমস্যা নেই। আমি বাড়ি যাব। বাড়ি তো আমারই, আমি যখন নিয়ে যাব তখনই যাওয়া হবে তোমার। প্রেম তৃষার সেই ডান হাতের কবজি টেনে তাকে নিজের কাছে টেনে আনে, হাতটা জোরপূর্বক রাখে তার বুকের ওপর। তৃষার চোখ যায় ডান হাতের বুকের ওপর করা টেটুর ওপর। প্রেম সে হার্ট আকৃতির টেটুর ওপরই তৃষার হাতটা রেখে বলে, এই হৃদয়ে এত আঘাত দিচ্ছ কেন? আপনি ছাড়ুন আমাকে। তৃষা হাত ছাড়িয়ে নিতে চেঁচিয়ে উঠল। পুনরায় বলল, আপনি নোংরা বুঝলেন? কালো রং আপনি, আপনার হাতে হাত রাখলেও মানুষ অন্ধকারে ডুবে যাবে। তৃষা উঠে যেতে প্রেম এবার একটা ধমক দেয় জোরে সরে, হাতটা ধরে বলে, যা, আমার তা অন্য কারো হলে আমি সবার আগে ওই জিনিসটাকে নষ্ট করে দিই। আমার জিনিসে অন্য কারো স্পর্শ তো দূরের কথা, দৃষ্টিও আমার সহ্য হয় না। কথাটা বলতে দেরি, কিন্তু তৃষার ডান হাতটায় চাকু দিয়ে আঘাত করতে বিন্দুমাত্র দেরি করল না প্রেম। ব্যথায় তৃষা চিৎকার যে করবে তার কোনো উপায়ও নেই। মুখটা চেপে ধরে অনবরত ধমকে যাচ্ছে প্রেম। ডান হাতের কবজি থেকে রক্ত পড়ছে, গড়িয়ে পড়ছে তৃষার চোখ দিয়ে পানি। প্রেম ব্যথার জায়গা আরও শক্ত করে চেপে ধরে আছে। আমার কথা অক্ষরে অক্ষরে পালন না করলে এই প্রেম তোমার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বে তৃষা। খোদার কসম, মেরে বুড়ি গঙ্গায় লাশ ভাসাবো। ইটের তৈরি বাড়িটার চারপাশ সবুজে মোড়া অরণ্য কানন। লালচে খোয়া দাগ ইটের দেয়ালগুলো কোথাও কোথাও শ্যাওলায় ঢাকা। বৃষ্টির জলে আরও গাঢ় রং হয়ে উঠেছে রং। বারান্দার খোলা জানালা দিয়ে ভেতরে হালকা হলুদ আলো ছড়িয়ে পড়েছে। বাড়ির ছাদে
টালির আভাস, আর কিছু জায়গায় টিনের চাদর, যেখানে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে অবিরাম। জানালার গায়ে লতা গুল্ম জড়িয়ে আছে। বাড়ির চারপাশে বিশাল আম গাছ, সুপারি গাছ, কলা গাছ আর বাঁশঝাড় মিলিয়ে ঘন আচ্ছাদন, এতটাই যে দূর থেকে পুরো বাড়িটা অর্ধেক ঢেকে যায়। উঠোনে কাদা জমে ছোট ছোট জলাশয় হয়ে আছে, তার উপর ভেসে বেড়াচ্ছে কলা পাতার টুকরো। পাশে একটা পুকুর, ঘোলা জলে বৃষ্টির ফোঁটা ছড়িয়ে দিচ্ছে তরঙ্গ। ভেজা বাতাসে সোঁদা গন্ধ ছড়িয়ে পড়ছে। দূরে ঝিঝি পোকার ডাক মিলিয়ে যাচ্ছে সন্ধ্যার অন্ধকারে। আকাশে তখনও মেঘ ঘনীভূত, দূরে কোথাও বিদ্যুতের ক্ষীণ ঝলকানি, সঙ্গে টুপটা বৃষ্টির শব্দ। ইটের দেয়ালে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে। শ্যাওলা ভেজা দেয়াল চকচক করছে অদ্ভুত আলোয়। বারান্দার জানালা আধ খোলা, ভেতর থেকে কেরোসিন বাতি কিংবা হলুদ আলো ঝিকমিক করছে। আলো ভিজে বাতাসে ঝাপসা হয়ে বাইরের অন্ধকার ছড়িয়ে পড়ছে। চারপাশের আম, সুপারি, বাঁশঝাড়ে বৃষ্টির ফোঁটা জমে টুপটাপ করে ঝরে পড়ছে। বাতাসের ঝাপটায় পাতার ঘর্ষণ শব্দ মিলে মিশে রাতকে আরো গভীর করে তোলে। পুকুর পাড়ে বৃষ্টির তরঙ্গ ছড়িয়ে পড়ে, চকচক করছে। মাঝে মাঝে ব্যাঙ ডাকছে কণ্ঠ ফাটিয়ে। এখানে তো মশা কেন তৃষা জানে না, আর জানতেও চায় না। সে একটা একটা করে মশা মেরে জমাচ্ছে, এগুলো ভর্তা করে প্রেম নেওয়াজকে খাওয়াবে। তৃষা বিছানায় শুয়ে শুয়ে নিজের হাতটা ভালো করে দেখে। বায়োলজি ডিপার্টমেন্টের ছাত্রী তো, তাই কাটাছেড়ায় ভয় নেই তার। রক্ত দেখলেও লাগে না, কিন্তু এমন হুট করে হাতটা কেটে ফেলবে কেউ চোখের সামনে, এটা কল্পনার বাইরে ছিল। একটাবার ভাবলো না, এমন মানুষ তৃষা এর আগে কখনো দেখেনি, আর কেন সে তৃষার সঙ্গে সবসময় এত রুট ব্যবহার করে তা সে নিজেই জানে না। আবার কিছু জিজ্ঞেস করলে উল্টো আরও শাস্তি পোয়াতে হয়। মুখ খুললে বিপদ, আর না খুললেও। হাতটা কেটে আবার নিজে ওষুধ লাগিয়ে পট্টি করে দিয়েছে। তৃষা পেছনের দিক থেকে প্রেমের ব্যাক সাইড দেখল। এই লোকের কি জামা কাপড় নেই? নিংটু চলাফেরা করে কেন? ইফটিজিং করছে না তো? তৃষার ফোনটা প্রেমের কাছে, দিচ্ছেও না। আরেকবার চাইলে বোধহয় আছড়ে ভাঙবে নিশ্চিত। প্রেম ভাই, আপনার নুডলস রান্না কি হলো? এই তো 1 মিনিট। দেখুন, আপনি কিন্তু আমায় কিডন্যাপ করেছেন ভালো কথা, আবার নুডলসও রান্না করে খাওয়াচ্ছেন। ভালোবাসেন নাকি আমাকে? আমি যথেষ্ট রুচিশীল মানুষ তৃষা। তোমার মতো বাদরমুখীকে দেখলে কেবল আমার গা ঘিন ঘিন করে। আন্ডারস্ট্যান্ড? এত ঘৃণা লাগে তো ছেড়ে দেন, বাড়ি নিয়ে চলুন। প্রেম সরু চোখে পেছন ঘুরে দাঁড়াতেই তৃষা আবারও গুটিসুটি মেরে চুপ হয়ে যায়। তার ভীষণ কান্না পাচ্ছে। সে দুর্বল নয়, তবে এই পুরুষের সামনে সে দাঁড়ালে ইদানিং ভয় হয়। আবার ভীষণ রাগও। মাঝে মাঝে মন চায় একে খুন করে রাস্তা ক্লিয়ার করতে। আবার মাঝে মাঝে মনে হয় কোনো দিন না জানি তারই হাতে সে খুন হয়ে যায়। সিদ্দিক নওয়াজের সঙ্গে ভালো করে কথা বলতে হবে। তার নাতি যে উন্মাদ তা কি সে জানে? পাবনা মানসিক হাসপাতালে একটা সিট প্রি বুকিং করতে হবে। দেশে যেই পরিমাণে পাগলের সংখ্যা বেড়েছে, এখন সিট খালি পাওয়া মুশকিল। প্রেম গরম গরম নুডলস বাটিতে ঢেলে তৃষার দিকে এগিয়ে বলে, এটা খেয়ে পেট ভরো। এখানে আপাতত খাওয়ার মতো কিছু নেই। আমার বাইরে গিয়ে কিছু কিনে আনতে ইচ্ছে করছে না। সমস্যা নেই, নুডলস আমার অনেক পছন্দ। এখানে আসার পর একবারও খাওয়া হয়নি, খাও। তৃষা গরম বাটিটা ডান হাতে তুলতে গিয়ে পারল না। হাতটা কেমন ঝিমঝিম করছে। প্রেম লক্ষ্য করে বাটিটা তুলে চামচে নুডলস দিয়ে ফু দিয়ে বলল, হা করো। তৃষার দিকে এগিয়ে দিল। তৃষা রীতিমতো অবাক। এই লোক একটু আগে তার হাতের কি হাল করেছে, আর এখন ফু দিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে। বিষ মেশানো নেই তো আবার? ভয় আর আতঙ্ক নিয়ে তৃষা বলল, আমি পারবো, আমাকে দেন। শিয়াল মুরগি শিকার করার আগে যেমন করে ঠিক তেমন করছেন, সুবিধা লাগছে না। মুরগি আমার এমনিতেও অপছন্দ, আর তোমাকে না বলেছি কথার অবাধ্য হবে না। তাই বলে আপনি চাইলে আমি আপনার হাত থেকে খাবো? হ্যাঁ, এমনকি বিষ এনে দিলেও খেতে হবে। সরি টু সে, আমি মাদার তেরেসাও নই, আর মহিয়াসীন নারীও নই যে আমাকে বিষ পান করতে হবে। আপনার ইচ্ছে হলে আপনি পান করতে পারেন। এমনিতেও দেশের যে জনসংখ্যা, 2-4টে না মরলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে কোথায়?
ভবিষ্যৎ প্রজন্মের কারিগরকে মেরে সে আবার প্রজন্ম করবে? হাউ লেম। কিছু বললেন নাকি? নো। আমার ফোনটা দেবেন? প্রত্যুষ ভাইকে একটু কল করতাম। কেন? সরু চোখে তাকালো প্রেম। উনি চিন্তায় আছেন না হয়তো, বাসায় জানালো, তাকে জানানো হয়নি। তাছাড়া আজকে তো উনি আমাকে নিতে এসেছিল, তার চেয়ে বড় কথা আপনাকে বলেছিল বাড়ি পৌঁছে দিতে। আর আপনি কি করলেন? প্রেম হাতের গরম বাটিটা তৃষার গায়ের ওপর ছাড়তেই মুহূর্তে চিৎকার করে ওঠে, তৃষা আপনি কি মানুষ? আমি কি করেছি প্রেম ভাই? আমার ভুলটা কোথায়? দুনিয়া এত মানুষ থাকতে জীবন কেন আমায় বারবার খুন করার জন্য পেছনে পড়ে আছে? তৃষার চোখে জল, গরম নুডলসের জলগুলো পড়েছে তার পেটের ওপর। খুব একটা পড়েনি, পড়ার আগে প্রেম ধরে ফেলে। আমি ইচ্ছে করে ফেলেছি নাকি? না না, আপনি ইচ্ছে করে ফেলবেন কি করে? আপনি ইচ্ছে করে কিছু করতেই জানেন না, সব দোষ তো তৃষার। চেঁচিয়ে ওঠে তৃষা। প্রেম মুখ চেপে ধরে, তা চোখ রাঙিয়ে দাঁত পিষে বলল, আস্তে কথা বলো। মেয়ে মানুষের গলা নিচুতেই সুন্দর। বললাম না আমি ইচ্ছে করে ফেলিনি। আর একবার আমার সঙ্গে চেঁচালে গলার রগটা টেনে ছিঁড়ে বের করে আনবো। তৃষা চোখের জল গিলে নিজের জামার দিকে তাকায়। এই জামা আর পরার মতো অবস্থায় নেই। প্রেম তাকে টেনে উঠিয়ে কিচেনে নিয়ে গেল জামাটার উপরে লেগে থাকা ঝোল পরিষ্কার করার জন্য। তা করতে গিয়ে তো আবার জামাই ভিজে একাকার। প্রেম ওয়ার্সবারের থেকে খুঁজে খুঁজে একটা শার্ট বের করলো। এই বাসায় আমার তেমন জামা কাপড় রাখা নেই, তুমি এই সাদা শার্টটা পরো, প্যান্ট লাগবে না। কি? আরে তুমি যেই প্যান্ট পরে আসো চালিয়ে দাও না, ওইটা দিয়ে রাতটা। এই ওয়েট এ মিনিট, লুঙ্গি পরবে তৃষা? আপনার লুঙ্গি আপনি পরেন, শার্ট প্যান্ট দেবো নাকি? প্রেম ভাই আচ্ছা তুমি প্যান্ট সারে থাকো, যদিও তোমাকে ওই অবস্থায় হলিউডের নায়িকা লাগবে না। আমি তৃষার বাচ্চা, তুমি তৃষার বাচ্চা, তৃষার বাচ্চাই থাকবে। তৃষা ঝাড়ি খেয়ে ওয়াশরুম থেকে শার্টটা পরে এসে টানাটানি করে। যদিও বাসায় সে স্কার্ট আর টি শার্ট বেশি পরে, কিন্তু আজ প্রথম পুরুষ মানুষের শার্ট পরেছে। একটা অদ্ভুত রকম আকর্ষণ করার মতো গন্ধ লেগে আছে শার্টটায়। আফিম মেশানো নাকি? এত নেশা নেশা লাগছে কেন তৃষার নিচে যেই ঢিলা ঢালা জিন্স প্যান্টটাই। সাদা শার্টের সঙ্গে ভালোই বোধহয় লাগছে তাকে। চুলগুলো খুলেছে, বেশিক্ষণ চুল বেঁধে রাখলে মাথা ব্যথা হয়ে যায়, তখন নিজের চুল নিজেকেই টানতে হয়। প্রেম ভাইয়ের না হয় বিশেষ কামলা তৃষা আছেই, যাকে দিয়ে সে বেকার খাটুনি করিয়ে নেয়, কিন্তু তৃষার তো এখনো তেমন কেউ হয়ে উঠেছে না, যা একটু লাইন ফাইন করতে চায়। মাছ দিয়ে প্রেম ভাই সব কিছুকে একেবারে জগা খিচুড়ি করে দেয়। তৃষা বের হয়ে দেখলো প্রেম কানে ইয়ারফোন গুজে গান শুনছে আর আপেল খাচ্ছে। তৃষা বের হতেই প্রেম একবার তাকে দেখেই চোখ সরিয়ে নিল। তৃষা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে পেছন থেকে প্রেমের গলা ভেসে এলো। সে মিনমিন করে বলল, মানুষ নিজেকে কি যে মনে করে, নিজেকে তারা যতই মৎস্যকন্যা এরিয়াল ভাবুক না কেন, বস্তুত তারা হচ্ছে সমুদ্রের ডাইনি আরশুলা। তৃষা মুখটা ভেংসি দিয়ে হাই তুলল। তার শরীর আছে অনেক ক্লান্ত, ঘুম পাচ্ছে তার। সে বিছানায় শোয়ার জন্য আসতে প্রেম তাকে বিছানা থেকে নামিয়ে চোখ রাঙিয়ে বলল, আরে বিছানা নোংরা করবে না, আমি নোংরা বিছানাতে ঘুমাতে পারি না। তো আপনি ফ্লোরে গিয়ে ঘুমান, পরিষ্কার তো আছে, এটা আমার বাড়ি, আমার সব কিছু, তাই বিছানায় শোয়ার অধিকার একমাত্র আমার। আর আমার বিছানায় একা না ঘুমালে ঘুম আসে না। আর তোমার সঙ্গে কি করতে শুভ? তুমি আমার বউ লাগো নাকি? আমাদের বাড়ির কাজের মেয়ে, মালিক আর কাজের মেয়ের মধ্যকার পার্থক্য কি বোঝো না? যাও তুমি গিয়ে ফ্লোরে শুয়ে পড়ো। তৃষা কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল। প্রেম তাকে পাত্তা না দিয়ে ফ্রিজ থেকে হুইস্কির বোতলটা বের করে ঢাকনা খুলে গট গট করে গিলতে তৃষা বলল, শিব প্রেম ভাই, আপনি আর কত নিচে নামবেন? দুনিয়ার সব বাজে অভ্যাস আপনার মধ্যে, এসব খাওয়া ভালো না জানেন? এসব খেলে বেশি দিন বাঁচবেন না বলে দিচ্ছি। আপনার তো আপনার হবু বউয়ের জন্য মায়া মমতা বলে কিচ্ছু নেই। অকালে বউটা আপনার বিধবা হবে। প্রেম পকেট থেকে পিস্তলটা বের করে বিছানায় ছুঁড়ে মারতে তৃষা চুপসে গেল। এই লোকের সঙ্গে ভালো কথা বললেও ভয় দেখায়। এক কাজ করা যাবে, রাতে প্রেম ভাইয়ের বাইকটা হয় চালিয়ে আর নয় কাঁধে তুলে হাঁটাতে হবে তৃষা। এটা বেছে প্রতিশোধ নেবে। ঘুমাক আগে এই লোক। তবে তৃষা শুনেছে মদ খেলে নাকি চারপাশ চোখের সামনে ঘোরে। তাছাড়া কেমন একটা মাতাল মাতাল লাগে। তৃষার মদ খাওয়ার মতো টাকাই নেই, তাই কখনো ট্রাই করা হয়নি। একটা গ্লাস নিয়ে এসে পিট পিট করে প্রেম ভাইয়ের দিকে চেয়ে বলবে কি, প্রেম ভাই আপনার মদ খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে, দেবেন কি একটু? গুঁড়ো দুধ ভেবে চেটে পেটে খাবো।
পরক্ষণে তৃষার মনে হলো, প্রেম ভাই তো যে হারে বজ্জাত হাইব্রিড করলা, সে জীবনও দেবে না। ভীষণ কিপটে লোক একটা। উল্টো নাক কুঁচকে হয়তো বলবে, সেটে সেটে কারা খায় জানাত তিশা, কুকুর নামক একটা প্রজাতি। তোমার না ছবি পোস্ট করার অনেক শখ, তুমি চাটার সময় একটা ছবি তুলে দেবনি, পোস্ট করার আগে তার সঙ্গে কুকুরের একটা ছবি কলাস করে লাগিয়ে ক্যাপশন বড় বড় দেবে, একই মোড়া তবুও কেন আলাদা, আহা কি হৃদয় বিদারক পোস্ট মারি। তৃষা ভ্রম থেকে বের হয়ে একবার প্রেমের দিকে তাকালো। সে একটু করে মদ খাচ্ছে আর ফোনে গোলাগুলির গেম খেলছে। দিতে মন চাইছে তার পেছনে একটা গুলি ঢুকে। তৃষা সোফার ওপর থেকে বালিশ নিয়ে ফ্লোরে এসে শুয়ে পড়তেই প্রেম বাতি বন্ধ করে দিল। তাতেই তৃষা চিৎকার করে উঠল, আরে বাতি তো জ্বালান, আপনাকে আমার সুবিধার মনে হয় না? চেহারা দেখলে মানুষ চিনতে পারি। প্রেম বাতি জ্বালালো না, কেবল নিজের ডান হাতের ওপর মাথাটা রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলল, মানুষ চিনলেই হবে, মনটাও চেনা দরকার। আর শোনো, তুমি দেখলে শরীরের লোমকূপ অব্দি নড়ে ওঠে, বিছা পোকা চেনো, এইসব দেখলে গা যেমন করে, ঠিক তোমার মুখটা দেখলো প্রেম নেওয়াজের ওইরকম একটা ফিলিংস হয়। তৃষা মুখ বাকি উল্টো পাশ ফিরে বলল, আপনাকে দেখলো আমার কোনো বিশেষ ফিলিংস আসে না প্রেম ভাই, উল্টো অবশিষ্ট ফিলিংসগুলো নষ্ট হয়ে যায়। প্রেম আর জবাব এলো না। ঘুমিয়ে গেছে নাকি আবার? যাক যাক, ভালোই হবে। তৃষার মাথায় কিছু চলছে একটা, বেটা ঘুমাক, এরপর না হয় কিছু একটা করবে। আজকের সকালটা কত সুন্দর, মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি, আকাশের ম্লান ধূসর আভা, ভেজা হাওয়ায় সামান্য ঠান্ডা ভাব মিশে আছে। ইটের পুরনো বাড়ির দেয়ালগুলো বৃষ্টির আর্দ্রতায় গভীর লালচে রং ধারণ করছে। বারান্দায় কাঠের রেল ভিজে কাতর, ভিজা মাটির ঘ্রাণ চারপাশে ভেসে আসছে। ফুলের বাগানটা থেকে অন্যরকম একটা গন্ধ ভেসে আসছে। ফুলের ছোট্ট কুণ্ডিতে জমে থাকা জল আকাশকে ধারণ করেছে, আর তার ওপর ভেসে উঠেছে ভোরের প্রথম নরম আলো। ঘড়িতে কটা বাজে তৃষার জানা নেই। রাতে কখন ঘুমিয়েছে তাও নয়। বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব, সে প্রেমের বুকের মধ্যে একেবারে গুজে যায়। উষ্ণ বুকে কেবলই একটা উষ্ণতা ছড়িয়ে আছে। তৃষা হাত দিয়ে শক্ত করে প্রেমকে জড়িয়ে ধরে আছে, পা উঠিয়ে দিয়েছে প্রেমের গায়ে। আরাম আরাম ঘুম দিয়ে হয়তো ভাবছে কোলবালিশটা আজ যেন অন্যরকমই লাগছে। হঠাৎ নড়ে চড়ে হালকা চোখ ফেলতেই তৃষার তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে এক ঝটকায় উঠে বসে চেঁচিয়ে ওঠে, প্রেম ভাই, আপনি আমার সঙ্গে কী করছেন? আমি বিছানায় কেন? সর্বনাশ হয়ে গেল রে। পাশ থেকে প্রেম তৃষার বালিশটা নিজের মুখের উপর দিয়ে বলল, আরে ভাই, ঘুমাতে দিবি? সর এখান থেকে, নইলে মারবো এক লাথি।